নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। আপনারা সকলেই জানেন ৪ঠা মে বাংলার বিধানসভার ফল বেরিয়েছে। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং বাংলায় পরিবর্তন হয়েছে। আগামী ৯ই মে নতুন সরকার গঠন হবে বাংলায়। কিন্তু আমার ভিডিওটা আজকে সেটা নিয়ে নয়। আমার ভিডিওটা হচ্ছে ৪ঠা মে বিকেল ৪টের থেকে আজকে ৬ই মে দুপুর ৩টে অবধি আমার সাথে ব্যক্তিগত কি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমার দল তৃণমূল কংগ্রেস কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে পাঠায়। এবার যখন সারা বাংলা জুড়েই যে গেরুয়া সুনামি আমরা দেখেছি, সেখানে পূর্ব মেদিনীপুরও তো তার বাইরে ছিল না। পূর্ব মেদিনীপুরে যখন তৃণমূল পিছিয়ে ব্যাকফুটে এবং বিজেপি হৈ হৈ করে জিতছে, তখন শেষ মুহূর্তে আমি পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়ে আসি এবং বাড়ি ফিরে আসি। যখন বাড়ি ফিরছি, যখন আমি আমার গলিতে ঢুকছি, তখন স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মীরা, যে সমর্থকরা, যারা এতদিন ধরে অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের খুশির বহিঃপ্রকাশ হবেই। তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, মানে এই কথাগুলো বিগত ১.৫-২ দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো, আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারতো, আমার গাড়ি ভাঙচুর করতে পারতো, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারতো, আমাকেও চত্থাপ্পড় মারতে পারতো। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে, একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। নাম্বার 1। নাম্বার 2, 4 তারিখ বিকেল 5টার পরে যারা স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, যারা সবাই তৃণমূল ছিল এখন স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, ফেসবুকে এখন জয় শ্রীরাম লিখছে, তাদের মধ্যে থেকে 4 তারিখ রাত্রেবেলা আমার বাড়ির সামনে মদ খেয়ে অকথ্য ভাষায় খিস্তি খেয়র, আমার মা একজন ডাক্তার, নন পলিটিক্যাল, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, তাকে অনেক রকম থ্রেট দেওয়া, আমার স্ত্রী অরাজনৈতিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাকে অনেক রকম থ্রেট দেওয়া হয়েছে, এবং আমাকেও অনেক গালাগাল দেওয়া হয়েছে। যেহেতু আমিও তো দলের পক্ষ থেকে ভোটের সময় প্রাণপাত করে লড়াই করেছি যেটুকু আমার ক্ষমতায় ছিল। এবং তারপরে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার সার্ভাইভালের জন্য দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে, তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, 9 তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি, তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার 1, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। কারণ আমি তাদের একটাই কথা বলেছিলাম যে, দাদা, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা বিরোধী দল করি, এখন আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? আমাদের জীবন জীবিকা, আমাদের চাকরি, সেটাও কি আপনারা কেড়ে নেবেন? তাহলে বলুন, আমরা তখন বিজেপির সর্বস্তরের দিল্লি এবং বাংলার শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমি তাদের নামটা নিচ্ছি না, তারা এক কথায় বলেছে, তোমার ওপরে বা তোর ওপরে কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবি। এবং তারা বারংবার হোয়াটসঅ্যাপে খোঁজ পর্যন্ত নিয়েছে, কোনো প্রবলেম হয়নি তো? এটা যদি আমি না বলি, আমি পাপ করব। তারা আমাকে স্পষ্ট বলেছে, রিজু,
তুই যা করেছিস, যা ভাষণবাজি করেছিস, যা ডায়লগবাজি করেছিস, কর্মীদের মনে তোর জন্য রাগ আছে, কিন্তু তুই দলের মুখপাত্র হয়ে করেছিস। তুই কারুর বেআইনিভাবে জোর খাটিয়ে জমি কেড়ে নিসনি, বাড়ি দখল করে নিসনি, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দিসনি, কাউকে মারধর করিসনি আমাদের কোনো কর্মীকে না। তুই কোনোদিন ফলস কেস দিয়ে কাউকে থানায় ঢুকিয়েছিস, জেল খাটিয়েছিস। সেই জন্য আমরা কথা দিচ্ছি, তোর বা তোর পরিবারের ওপরে কোনো আঁচ লাগবে না। এবং আমি আজকে বলছি, এই 6 তারিখ দুপুর 3টের সময় আমার বাড়িতে একটা পাথর পর্যন্ত, কেন একটা পাথরের কোনা পর্যন্ত কেউ মারেনি। সব থ্রেট কল বন্ধ হয়ে গেছে, উল্টে খোঁজ নিচ্ছে, দাদা কোনো অসুবিধা নেই তো। আরেকটা ঘটনা বলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরের বয়স 75, আমার শাশুড়ির বয়স 73, শ্বশুর সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট। এই স্বঘোষিত বিজেপি যারা হয়েছে, বিকেল 4টের পর গেরুয়া আবি নিজের মুখে লাগিয়ে, এরকম কিছু লোক গিয়ে আমার 75 বছর বয়সী শ্বশুরকে চপথাপ্পড় মারে। আমি নাম করে বলছি, সেই সময় আমাদের বাঁচানোর কেউ নেই, কেউ আমার ফোন ধরেনি, আমার কোনো শীর্ষ নেতৃত্ব। আমি তখন বিজেপির একটি নেতাকে ফোন করিয়ে নাম করে বলছি, রাজর্ষি লাহিড়ী, সজল ঘোষ। তারা বলেছে দেখে নিচ্ছি। রাজর্ষির সঙ্গে সঙ্গে সোনারপুর থানায় ফোন করে, আধ ঘন্টার মধ্যে পুলিশ যায় এবং আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তারা প্রোটেক্ট করে। আমি যে এলাকায় বাস করি, আমার বিধানসভা কাশীপুর বেলগাছি, আমাদের বিধানসভার এখন বিধায়ক হচ্ছে বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি। রিতেশ দাকে আমি ফোন করে বলি, দাদা আমাদের কি এইরকম অত্যাচার হচ্ছে? আমি রিতেশ দার কথা এক্স্যাক্ট আপনাদের বলছি। বলছে, শোনো রিজু, তুমি কাশীপুর বেলগাছি কোনোদিন কোনো অত্যাচার করনি, কোনোদিন কোনো তোলাবাজি করনি, তোমার গায়ে হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে। শুধু তাই নয়, আমার বাড়িতে আমার মণ্ডলের জেনারেল সেক্রেটারি আনন্দ, নাম করে বলছি, আমার বাড়িতে এসছে। আমার জেলা, যে জেলায় আমি থাকি, উত্তর কলকাতা, সেই জেলার বিজেপির শাখা সংগঠনের জেনারেল সেক্রেটারি অমিত আমার বাড়িতে এসছে, আমার সাথে বসে চা খেয়েছে, গল্প করেছে, আমার এই তৃণমূলের অফিসে বসে। এবং তারা আমাকে বলেছে, দাদা আমি কথা দিচ্ছি, তোমার গায়ে একটা আঁচ আসবে না, তোমার পরিবারের গায়ে একটা আঁচ আসবে না, তুমি মন খুলে তৃণমূল কংগ্রেস করো, গঠনমূলক রাজনীতি করো। শুধু তাই নয়, রিতেশ দা, আমি যে থানার অন্তর্গত আমার বাড়ি, সেই থানার ওসিকে বলে দেওয়ার পর একজন না, দুজন না, 5টা বাইকে 10 জন অফিসার আমার বাড়িতে এসছে এবং এসে বলেছে, দাদা তোমার বাড়িটা চিনে গেলাম। সবকটা অফিসার, তাদের অধিকাংশ, যেহেতু আমি কারোর সাথে কোনোদিন ব্যক্তিগত স্তরে খারাপ ব্যবহার করিনি, তাদের পার্সোনাল নম্বর দিয়ে গেছে এবং যারা আমার বাড়ির সামনে এই নব্য স্বঘোষিত বিজেপি যারা 4 তারিখ সকাল 11টা অবধি তৃণমূল ছিল, 4 তারিখ বিকেল 5টার পরে বিজেপি, তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে তাদের যা বলার বলেছে। এবং তাদের বাড়ি যদি অন্য থানার অন্তর্গত থাকে, সেই থানার অফিসারকেও বলেছে যে রিজু দত্তের বাড়ির সামনে যেন এরা না যায়। বিজেপির এই সৌজন্য, বিজেপির এই উদারতার জন্য আমি বিজেপির কাছে চিরকৃতজ্ঞ। শুধু তাই না, আরো শুনুন, আমাদের তৃণমূলের কর্মীরা যারা দখলদারি করেনি, যারা তোলাবাজি করেনি, যারা মানুষের সাথে দুর্ব্যবহার, মারধর এগুলো করেনি, তারাও এই মারপিটের মধ্যে, এই রাগের বহিঃপ্রকাশের মধ্যে পড়ে গিয়ে অনেকের বাড়িতে আক্রমণ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আমি বিজেপির নেতৃত্বকে ফোন করে জানাই ব্যাপারগুলো এবং তারা লোক পাঠিয়ে তাদের বাড়ি যাতে ভাঙচুর না হয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ষা করেছে। এটা যদি না আমি বলি, আমার পাপ লাগবে, আমি বেঈমান। তার সাথে আমি এটাও বলতে চাই যে দলের হয়ে প্রাণপাত করে প্রচার করার সময়, দলের মুখপাত্র হিসেবে আমি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকি, কুরুচিকর মন্তব্য করে থাকি, কুৎসা করে থাকি, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, বিলো দ্য বেল্ট আক্রমণ করে থাকি, দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে, আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী।
মন থেকে ক্ষমা প্রার্থী। কারণ বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দিয়ে দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সবচেয়ে ভোকাল ছিল বিজেপির নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে, তাকে যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তার সাথে করেছে, এটা এই ঋণ আমি জানি না আমি শোধ করতে পারবো কিনা। শুধু তাই নয়, বিজেপির দিল্লি এবং বাংলার শীর্ষ নেতৃত্বরা আমাকে বলেছে বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো। আমি কিন্তু গায়ে গেরুয়া আবির লাগিয়ে জয় শ্রীরাম বলিনি ফেসবুকে। আমি এখনো এই যে ভিডিওটা করছি, পেছনে তৃণমূল কংগ্রেসের স্টিকার আছে। আমি হাঁড়ি ছড়িয়ে তৃণমূল কংগ্রেস করিনি, উল্টে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার দেনা হয়ে গেছে। আমি এমএলএও নয়, আমি এমপিও নয়, আমি কাউন্সিলরও নয়, আমি সামান্য একটা মুখপাত্র মাত্র। আমি বাড়ি, ঘরদোর, অট্টালিকা, রেঞ্জ রোভার গাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিস কিচ্ছু নেই আমার। আমার যে গাড়িটা আমি ব্যবহার করি সবাই চেনে, বিজেপিও চেনে, তৃণমূলও চেনে, সেটা 12 বছর পুরনো একটা গাড়ি, এক্সইউভি 500, সবাই জানে। সবাই আমাকে একটা কথা বলছে, তৃণমূল করো, গঠনমূলক রাজনীতি করো, গঠনমূলক বিরোধিতা করো। তৃণমূলের প্রতিটা জনপ্রতিনিধি, আমি আর নাম করে তাদের লজ্জা দেব না, প্রতিটা জনপ্রতিনিধি বিজেপির প্রতিটা নেতাকে ফোন করে সারেন্ডার করে দিয়েছে, বলেছে ইমিডিয়েট তারা বিজেপি জয়েন করতে চায়। কিন্তু বিজেপি একটা প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছে কাউকে এইভাবে জয়েন করানো হবে না, এইভাবে বিজেপিতে যোগ দেওয়া যায় না। আমি স্পষ্টভাবে ভিডিওতে বলছি, আমি বিজেপি জয়েন করতে চাইও নি। বিজেপির শীর্ষ নেতৃত্ব, সেটা বাংলার হোক দিল্লির হোক, কেউ আমাকে বলেও নি বিজেপি করতে। উল্টে বলেছে তুমি তৃণমূল করো, শুধু বলেছে ব্যক্তিগত আক্রমণ কাউকে করো না। তাই আমি আবারও বলছি যে এই হাই ভোল্টেজ ইলেকশনের সময় তৃণমূলের মুখপাত্র হওয়ার সুবাদে বা তৃণমূলের মুখপাত্র হওয়ার জন্য দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে যদি আমি কোনো অশালীন মন্তব্য, কুরুচিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার সাথে এটাও বলবো, ডাইরেক্ট ব্যক্তিগত স্তরে, যেহেতু তার নম্বর নেই আমার কাছে বা তার সাথে আমার যোগাযোগ নেই, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক। নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধী মন্তব্য করেছি 99% দলীয় নির্দেশে এবং 1% কখনো কখনো আবেগপ্রবণ হয়ে, কারণ আমরা সরকারে ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। আপনি শুভেন্দুদা বলেছিলেন ভোটের শত্রুতা ভোটেই থাক। আমি আশা করব বিরোধী কর্মী এবং বিরোধী কর্মীদের পরিবার এবং বিরোধী কর্মীদের জীবন জীবিকাকে আপনি সুরক্ষিত রাখবেন, আপনি রক্ষা করবেন এবং আপনার পার্টি এবং আপনার সরকার রক্ষা করবে, যেভাবে বিগত 2 দিন ধরে আপনারা করছেন। আমি আরেকটা কথা বলতে চাই, একটা আমার ভিডিও ভাইরাল, দলের পক্ষ থেকে, দলের মুখপাত্র হিসেবে, দলের লাইন হিসেবে যে লাইনটি আমাদের দলের সাংসদরা আগেও বলেছেন, সেটা নিয়ে আমি একটা দলের হেডকোয়ার্টার থেকে একটা ভিডিও করেছিলাম ইলেকশন কমিশনের পুলিশ অবজারভারদের বিরুদ্ধে। কাউকে ব্যক্তিগত মন্তব্য করিনি, কাউকে ব্যক্তিগত নাম নিয়ে আক্রমণ করিনি, সম্পূর্ণ রাজনৈতিক বিষয় ছিল। দলীয় মুখপাত্র দলীয় পার্টির লাইন, পার্টি স্ট্যান্ড ধরে বলেছিল, আর যে কথাগুলো আমি বলেছিলাম সেটা আমার আগে দলের সাংসদরাও বলেছিল, সেটা সারা বিশ্ব জুড়ে, ভারতবর্ষ জুড়ে ভাইরাল। এবং সেই ভিডিওটাও আমি আমার বাড়িতে করিনি বা আমার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করিনি, সেটা দলীয় অফিসিয়াল হ্যান্ডেল থেকে ছাড়া হয়েছিল। তার জন্য আমি বলতে চাই যে এটা ব্যক্তিগত কোনো মন্তব্য ছিল না, এটা দলীয় মন্তব্য ছিল, পার্টি লাইন ছিল, আর আমি দলের মুখপাত্র হিসেবে আমার কাজটা করেছিলাম। তাই এই ভিডিওটাকে আর দীর্ঘায়ু করব না, এইটুকু বলবো, নতুন সরকার গঠন হচ্ছে বাংলায়, বিজেপির সরকার গঠন হচ্ছে বাংলায়। কে মুখ্যমন্ত্রী হবে, কে মন্ত্রী হবে, সেটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে মন্তব্য করার আমার কোনো জায়গা নেই, কোনো অবকাশ নেই। বাট তারা যে সৌজন্য দেখিয়েছে আমাকে, আমার পরিবারকে এবং আমার দলের কর্মীদের, তারা যেভাবে রক্ষা করেছে, এর জন্য আমি অকুণ্ঠ প্রশংসা করছি এবং আমি ওপেনলি বলছি তাদের এই সৌজন্য এবং উদারতার জন্য আমি অন্তত ব্যক্তিগত স্তরে চিরকৃতজ্ঞ থাকব। আমি আশা করব আপনারা আরো শক্ত হাতে এই ব্যবস্থাটা নেবেন, যাতে তৃণমূলের যেখানে যেখানে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে
বা যেখানে অত্যন্ত অত্যাচার করা হচ্ছে সেগুলো আপনারা কড়া হাতে দমন করবেন, সেগুলো বন্ধ করবেন। দয়া করে বিরোধী কর্মী যারা আছে তাদের আপনারা রক্ষা করুন, যেভাবে আমাকে ব্যক্তিগত স্তরে আপনারা রক্ষা করেছেন এবং আমার কথায় কিছু কর্মীদের রক্ষা করেছেন। সমগ্র বিরোধী কর্মীদের আপনারা রক্ষা করুন, তাদের জীবন জীবিকা রক্ষা করুন, কারণ বাঁচার অধিকার সবার আছে আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা সেটা করবেন। আমি জাস্ট এই অনুরোধটুকু আপনাদের সামনে রাখলাম। বাকি নতুন সরকার আসছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে আশা করব সেই প্রতিশ্রুতিগুলো সবকটা অক্ষরে অক্ষরে তারা পূরণ করবে। বাংলা ভালো থাকবে, বাঙালি ভালো থাকবে। তাই আপনাদের নতুন সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী যেই হোক না কেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আগাম শুভেচ্ছা রইল। দয়া করে বিরোধী কর্মীদের রক্ষা করবেন, এই হিংসাটা আরো কড়া হাতে দমন করুন যাতে কারুর জীবন জীবিকা নষ্ট না হয়, আর বিরোধীদের সুরক্ষা দিন, তাদের জীবন জীবিকাকে সুরক্ষা দিন। এই অনুরোধটুকু রইল তৃণমূল কংগ্রেসের একটি অত্যন্ত সাধারণ কর্মীর তরফ থেকে। সকলকে বলি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সব ভালো হবে, বাংলা ভালো থাকবে, বাঙালি ভালো থাকবে। এই প্রার্থনা নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিনে দেখা যাক কখন আবার আপনাদের সামনে আসা যায়।